ডেফিনেটলি আমার মায়ের ভূমিকা তো আমার লাইফে অনেক অনেক বেশি। আমার আম্মু, আমার তখন ছোট ভাই আসলে তখন 3 বছর বা এরকম কিছু ছিল, তো তাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা ভেন্যুর বাইরে একেবারে মানে আকাশের নিচে রোদের মধ্যে কিংবা রাত হয়ে যাচ্ছে সেখানে বসে থাকা অন্য বাবা মায়ের মতো, ওই জায়গাটা ওই ফিলিংটার মধ্যে দিয়ে আমরা সবাই গিয়েছি। শুধুমাত্র এই কারণে যে আমি বলেছিলাম আম্মু এই সুযোগটা পাচ্ছি, আমি একটু ইউটিলাইজ করে দেখি না আমি কতটুকু যেতে পারি, আমি নিজেকে আসলে একটু ট্রাই করে দেখতে চাই যে আমি আসলে পারবো কি না। তো আমার বাবা মা দুজনেই আসলে সেই সুযোগটুকু আমাকে 2009-এ দিয়েছিলেন যে মেয়ে চাচ্ছে, মেয়ের মধ্যে একটা ইচ্ছা আছে, আচ্ছা করুক। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমার প্যারেন্টসের সাপোর্ট যদি না থাকতো আমি কোনোভাবেই লাক্সে জয়েন করতে পারতাম না। তারা ওই শ্রমটুকু দিয়েছেন। আব্বু তো দেশের বাইরে ছিলেন ওই সময়। আম্মু সেই কষ্টটুকু করেছিল, এবং যখন আমি দেখতাম আম্মুকে এরকম ঘন্টার পর ঘন্টা বাইরে বসে আছে, এবং যখন আমার ভাই কান্না করতো কারণ ওদের গরম লাগছে বা হোয়াট এভার, বাচ্চারা তো বিরক্ত হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই, তখন আম্মু ফোন করে বলতো যে আচ্ছা আর কতক্ষণ। একদিন আমার মনে আছে রাত 11টা 12টা 12:30 এরকম বেজে যাচ্ছে, তখন টপ 25-এ সিলেক্ট হব কি হব না ওই হ্যাঁ ওই মোমেন্টটাতে। তো তখন আম্মু ফোন করে একটা সময় বলেছে আচ্ছা থাক না, দরকার আছে। তো আমি তখন বললাম আম্মু মানে আমি একদম একদম ফাইনাল একটা মোমেন্টে আছি, এই 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 জায়গাটাতে আমাকে একটু সুযোগ দাও আর একটু। তো আমি তখন ওখান থেকে বের হয়ে আসি, আমি বলি আমি টপ 25-এ সিলেক্ট হয়ে গেছি, এখন আমার নেক্সট ক্যাম্পে আসতে হবে। তারপর আমরা ওই রাতে বাসে করে আমরা চট্টগ্রাম যাই। তো আমি, আম্মু আর আমার ছোট ভাই, আমরা একদম একা। তো আম্মু যখন, এটা একটা মেমোরি যেটা আপনাদের সাথে শেয়ার করছি, আম্মু যখন সিটের মধ্যে বসে জানালার পাশে এরকম আমার ভাইকে কোলে নিয়ে আসলে ঘুমানোর চেষ্টা করছিলেন, তখন আমি আম্মুর দিকে তাকাই, আমার মধ্যে শুধু একটা ফিলিংই হয়েছে, এই যে সব তারা যে কষ্টটুকু করেছে, আমি লাইফে ওই জায়গাটাতে যেতে চাই যেখানে আমার আব্বু আম্মু কোনো ধরনের কষ্ট পাবে না, এবং তারা যদি কোনো একটা জিনিস ধরে আমি যাতে ওটা কিনে দিতে পারি, তারা যদি কোনো একটা কিছু ভাবে ওই স্বপ্নটুকু যাতে আমি পূরণ করতে পারি, ওই ফিলিংটা ওই রাতে আমার হয়েছিল। এবং আমি ওই ফিলিংটা মাথায় রেখেই আমি আমার জার্নিটা সেট করেছি দ্যাট আমি একটা রেসপন্সিবল মেয়ে হয়ে দেখাবো, এবং আমার বাবা মা লাইফে যাতে কোনো জায়গায় গিয়ে কোনো কিছুর জন্য আটকে না যায়, কোনো কিছুতে কষ্ট না পায়, একটা স্মুথ এবং সিম্পল, স্মুথ এবং আরামের লাইফ লিড করতে পারে, সেটা আমি মেক শিওর করব। তো এই ভাবনাগুলো নিয়ে আসলে এই ইন্ডাস্ট্রিতে আসা, এখান থেকে বের হয়ে আমি রাস্তাতেই মারা যেতে পারি, তো উই নেভার নো আসলে কি হবে। তো অনেক লম্বা বা অনেক দূরের চিন্তা ভাবনা আসলে আমি করতে অনেক ভয় পাই এবং করতে চাইও না, বাট আপকামিং আমি ডেফিনেটলি চাই। সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও আসলে সিনেমা করব, আর ডিফারেন্ট ডিফারেন্ট জনরার সিনেমা করব। যদি ভালো গল্প থাকে, আমার চরিত্র ভালো লাগে, আমি তো কাজ করতেই চাই। যদি চুজ করে এমন কোনো গল্পের নাম বলতে হয় যেটা আমার মনে দাগ কেটেছে, তাহলে আমি অবশ্যই বলবো চিরকাল আজ, ভিকি জায়েদ ভাইয়ার। ওই কাজটা যখন করেছিলাম সেটা না, এটার আগে আরেকটা কাজ করেছি যেটা আমার টার্নিং পয়েন্ট ছিল, আমি সেখান থেকে শুরু করি। সো 2017-তে যখন বড় ছেলে বের হয়, বড় ছেলে আসলে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে নাটক ইন্ডাস্ট্রির উপর। এবং ওই সময় তো আপনার, এখন ভাইরাল ওয়ার্ডটা তো খুবই কমন, কিন্তু ওই সময় এতটা সোশ্যাল মিডিয়ার ইউজ না থাকাতেও কাজটা ওভারনাইট অনেক মানুষ দেখে ফেলে। এবং আমি ওই ঈদে যেখানেই যাচ্ছি সবাই বলছে যে এই কাজটা দেখেছি, বা ওই কাজ নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে। তো তখন আমি প্রথমবারের মতো আমার নাটকের ক্যারিয়ারে বুঝতে পেরেছি দ্যাট আমার একটা কাজ অনেক প্রশংসা পাচ্ছে এবং সবাই অনেক প্রশংসা করছে। তো আমি মনে করি বড় ছেলে ডেফিনেটলি আমার নাটকের ক্যারিয়ারে আমার একটা টার্নিং পয়েন্ট ছিল, যেটার পর থেকে আমার আর ফিরে তাকাতে হয় নাই। আমাকে নিয়ে গল্প ভাবা শুরু হচ্ছিল, আমাকে বেস করে কিছু গল্প নির্মাণ হয়েছে, আমাকে কেউ ওইভাবে রিপ্লেস করে নাই।
তো ওইটা ডেফিনেটলি একটা পয়েন্ট আমার লাইফের। ওটার পর আরও কয়েকটা বছর কেটে যায়। 2021-এ আমি যখন চিরকাল আজ করি, তখন আমার কাছে মনে হয়েছে আমাদের ইন্ডাস্ট্রির যাদেরকে আমরা ক্রিটিক্স মনে করি তারা আমাকে একটু গুরুত্ব দেওয়া শুরু করেছে। আর তার আগে সবাই ভাবতো হচ্ছে আচ্ছা রোমান্টিক কাজ করে, এগুলোই পারে, বাট একটু ডিফারেন্ট কাজ কি আসলে মেহজাবিন হ্যান্ডেল করতে পারবে কি না। তো যখন আমি একজন অ্যামনেশিয়া পেশেন্টের রোল করেছি এবং সেটাও অনেক প্রশংসিত হয়, তখন আমার মধ্যে আরও ক্ষুধা জন্মায় যে আমি এখন একটু ডিফারেন্ট কাজ করি। রোম্যান্টিক বা কমেডি এই ধরনের কাজ তো করা হয়েছে, আমি এখন একটু এক্সপেরিমেন্ট করি। আমার প্রত্যেকটা নাটক আরেকটা নাটক থেকে একটু ডিফারেন্ট হবে। তো সেই জায়গা থেকে একটু একটু করে হচ্ছে কাজ শুরু করি। ক্যারেক্টারের প্রতি আরও পড়াশোনা, নিজেকে লুক দিয়ে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়, কথা বলার ভঙ্গি দিয়ে কিভাবে আসলে ডিফারেন্সিয়েট করা যায়, হাঁটা চলা সব কিছু মিলিয়ে আরও ভাবা আসলে শুরু করি। তো আমি বলবো আমার সেকেন্ড টার্নিং পয়েন্ট হচ্ছে আপনার চিরকাল আজ। আর তারপর তো অনেক কাজ আসে। পুনর্জন্ম ডেফিনেটলি আমার ওয়ান অফ দ্য মোস্ট লাইকড অর লাভড সিরিজ। কারণ এখনও যখন আমি বিদেশে ট্রাভেল করি কিংবা কোনো জায়গায় যাই, সবাই বলে পরের পর্ব কখন আসবে। তো এই প্রশ্নটা আসলে ভালো লাগে। তার মানে হচ্ছে আগের পর্বগুলো মানুষরা দেখেছে এবং এক ধরনের ইন্টারেস্ট আছে এই সিরিজটার প্রতি। সেটা একটা। এরপর তো প্রিয় মালতী করলাম, সেটা আমার সিনেমার জার্নিতে আমার একটা কি বলে প্রথম পা দেয়া বা ফার্স্ট স্টেপ হিসাবে আসলে কাউন্ট করা যায়। আর সাবা তো তার আগে শেষ করে ফেলেছিলাম, সাবা এখন রিলিজ হচ্ছে। তো প্রত্যেকটা ধাপ হয়তো বা আপনাদের চোখে কতটুকু ইম্পর্টেন্ট বা কতটুকু বড় আমি জানি না, কিন্তু আমার লাইফে এগুলো অনেক বড় ইম্প্যাক্ট আসলে ফেলেছে।